বক্তা দেবাংশু ভট্টাচার্য। নমস্কার, এবিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই এবং 2020 এটা শেষ যুক্তিতক্ক এবং নতুন ফরম্যাটের একটা ডিজাইনের মধ্যে আমার পক্ষের এবং বিপক্ষের সকল বক্তাকে আমার প্রণাম জানাই। আচ্ছা, প্রথমে আমি কয়েকজনের বক্তব্য, আচ্ছা সায়ন্তন দা, জয়প্রকাশ দত্ত আমাদের ব্রাত্যদা এবং সমীর দা বলে দিয়েছেন। সায়ন্তন দা শুরু করলেন একটা কথা বলে যে এখন সরকার দুয়ারে, এতদিন কি আকাশে ছিল। একটা কথা আমি একটু মনে করিয়ে দিই, আগের সরকারগুলো যেগুলো মানে তৎকালীন মহাকরণ থেকে চলতো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী যিনি সেই কলকাতার থেকে সরকারকে জেলায় জেলায় ব্লকে ব্লকে নিয়ে গেছিলেন। তো একটা সরকার যদি 9 বছরে ব্লকে ব্লকে যায়, 10ম বছরে দুয়ারে আসবে, তারপরের দিন ঘরে খেলনাবাটি খেলবে মানুষের সাথে, অসুবিধা কোথায়? আগামী দিনে দেখতে পাবেন। আচ্ছা, তারপরে উনি বললেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি কিনা বিজেপি দলটার স্রষ্টা, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির দলকে কি করে বহিরাগত বলা হতে পারে? এই কথাটা অনেকদিন ধরে শুনছি, মনে হয়েছিল উত্তর দেওয়ার জায়গা পাইনি। আজকে একটু দিত। ধরুন আমার বাবার ঝাঁটার কোম্পানি, ঝাঁটা তৈরি করে, আমাদের বাড়ির ছাদে ঝাঁটা তৈরি করা হয়। এবার আমার বাবা ঝাঁটা তৈরি করেন, লোকজন এসে কিনে নিয়ে চলে যায়। এবার এরকম একজন লোক আছেন, আমার বাবা সুন্দর একটা ঝাঁটা তৈরি করেছেন, একজন সেই ঝাঁটাটা কিনে নিয়ে চলে গেছেন। এবার সেই ঝাঁটাটা কিনে নিয়ে যাওয়ার পর তিনি তার বাড়িতে ওটা দিয়ে বাথরুম ঘষেছেন, তিনি তার ব্যালকনি ঝাঁট দিয়েছেন, ঝাঁটায় নোংরা লেগে গেছে। এবার সেই লোকটা ঝাঁটা নিয়ে বাড়িতে এসে আমার বাবাকে বলছে, এই ঝাঁটাটা যেহেতু আপনার তৈরি, আপনাকে এটা বাড়িতে ঢোকাতে হবে। আমি কি বাড়িতে ঢোকাবো? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি তৈরি করেছেন মানে এটা নয় সেই দলটা গোটা রাজ্যে দেশের বিভিন্ন প্রান্তে সর্বনাশ সাড়ে সর্বনাশ করার পর তারা যখন বাংলায় আসবে, সেই একটা দল, যে দলটা গোটা দেশটাকে আবর্জনা স্তূপে পরিণত করেছেন, তাকে আমাকে আবার সেই অসুচি জিনিসটাকে ঘরে ঢোকাতে হবে। সুতরাং এই যুক্তিটার কোনো জায়গা এই মুহূর্তে মনে হয় থাকে না। সায়ন্তন আরো একটা কথা বলেছেন, যে কথাটা শেষ করার সময় যে ঘাস ফুল ঝড়ে পড়বে না মানুষ মুড়িয়ে খাবে তো দেখা যাবে। আচ্ছা, ঘাস মানুষ খায়? কারা ঘাস খায়? এটা আমি সায়ন্তন বাবুর কাছে প্রথমে জানতে চাই। আর যাই হোক, এই বক্তব্যটা আমি এখান থেকে আর দীর্ঘায়িত করছি না। এবার শ্রমিকদা নেতাজির কথা বললেন, আমি একটু বলি, নেতাজি কিন্তু কংগ্রেস ছেড়ে ব্রিটিশ হাটাও বলতে 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 ব্রিটিশদের দলে যোগদান করেননি। নেতাজি আলাদা দল তৈরি করেছিলেন, ফরওয়ার্ড ব্লক। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম হাটাও বলতে বলতে পরের দিন সিপিএম এ গিয়ে কংগ্রেস হাটাও বলেননি। মমতা ব্যানার্জির লক্ষ্যটা স্থির ছিল। কেমন? ধরুন আমি এবিপি আনন্দ স্টুডিওতে আসবো, দুটো অপশন আছে, অটোয় আসতে পারি, বাসে আসতে পারি। এবার আমি বাসে করে আসছি, আমার লক্ষ্যটা কিন্তু এবিপি স্টুডিও, কিন্তু দেখলাম বিরাট জ্যাম, অটো ছোট গাড়ি সরু গলি দিয়ে চলে যাবে, আমায় পৌঁছে দেবে। তখন আমি বাসটা চেঞ্জ করে অটোয় উঠলাম, আমার কিন্তু লক্ষ্য পরিবর্তন হয়নি, লক্ষ্য আমার এবিপি আনন্দের অফিস। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। লক্ষ্য ছিল সিপিএম হাঁটানো, কংগ্রেসে থেকে হচ্ছিল না, তাই তৃণমূল তৈরি করেছিলেন। শুভেন্দুবাবু কি করলেন? শুভেন্দুবাবু অটো থেকে বাসে উঠলেন, বললেন এবিপি অফিস যাবো না, আমাকে চিড়িয়াখানা নিয়ে চলো। শুভেন্দুবাবুর লক্ষ্যটা পরিবর্তন হয়ে গেল। তিনি তৃণমূলে থেকে বলছিলেন বিজেপি হাঁটাও, বিজেপির মঞ্চে গিয়ে বললেন তৃণমূল হাঁটাও। তফাৎটা এই জায়গাতে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস তৈরি ভাঙার সাথে এইটার তুলনা দয়া করে কেউ করবেন না। আর আমাদের দেবজিৎ দা বললেন বিকাশ ভবনের বাইরে ঠান্ডায় বসে আছেন, যারা বসে আছেন তাদের প্রতি সত্যি আমার সমবেদনা। কিন্তু দেবজিৎদার নজর তার একটু যদি দূরে যেত, এখন দেবজিৎ একটু বাইরে গেছেন হয়তো, দিল্লিতে কৃষকেরা বসে আছেন ঠান্ডায়, জানেন তো, তাদের উপরে জল কামান দেওয়া হচ্ছে, 33 জন মারা গেছেন এখন অব্দি কৃষক ঠান্ডার মধ্যে। সেটার নজর বিজেপি নেতাদের নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন বিভিন্ন বাড়িতে, এত বড় বড় থালা উঁচু করে খাচ্ছেন, খেয়ে আবার বাড়িতে। আমি জানি না, যার ছেলে কিনা মানে নরেন্দ্র মোদীর ভাইপো জয়সা, যিনি কিনা বিসিসিআই সচিব, তিনি তার বাবাকে খেতে দিতে পারেন না। দেখো, অন্য রাজ্যে এসে বাড়িতে বাড়িতে ঢুকে এভাবে খেয়ে যেতে হবে, আর খেয়ে যাচ্ছেন গিয়ে বাংলাকে গালাগালি করে যাচ্ছেন। মানে অনেকে বলে স্বভাব আছে যে খাবো, খেয়ে আবার গালাগালিটাও করে তারপরে বাড়িতে আসবো। এইটা কেন আমি বুঝতে পারলাম না। আর একটা কথা, আরেকটা কথা, যেটা এখন কেন দুয়ারে সরকার, সেটা একটা উদাহরণ। আচ্ছা, এখন দুয়ারে সরকার মানে বিজেপির নেতারা বলতে চাইছেন তাহলে বোধহয় এতদিন বাংলায় কোনো কাজ হয়নি, তাই এখন দুয়ারে সরকার। তাহলে আমি একটা উদাহরণ দিই, যে এখন এই ভোটের আগে 11th আওয়ারে বিজেপির কেন শুভেন্দুবাবু শিলভদ্রবাবুদের লাগছে? কারণ বিজেপি বুঝতে পারছে আমার একার দ্বারা হইব না। আমার এখানে সুমনবাবু আপনারা দুটো মাইক দিয়েছেন, কেন? আপনারা কোথাও মনে করেন যে একটা মাইকের থেকে দুটো মাইক হলে আওয়াজটা স্পষ্ট শোনা যাবে। তাহলে বিজেপি কি মনে করে যে উইদাউট তৃণমূলের স্ট্যাম্প মারা নেতারা বিজেপি এই বাংলায় 70-এর গন্ডি পেরোবে না? তাই ভোটের ঠিক আগে তাদের তৃণমূলের ছাপ মারা শুভেন্দু লাগছে, তৃণমূলের ছাপ মারা শিলভদ্র লাগছে, তৃণমূলের ছাপ মারা বিশ্বজিৎ কুণ্ডু লাগছে। এই প্রশ্নটা আমার রয়ে গেল। এবার আমি আসি আসল কথায়। এখানে পিকেকে নিয়ে একটা কথা হয়েছে। এখন পিকের ব্যাপারটা কি জানেন তো, ধরুন আগেকার দিনে যখন বিয়ে বাড়ি হতো, সেই বিয়ে বাড়িতে আমাদের যারা মা বাবারা থাকতেন, একান্নবর্তী পরিবার, তারাই রান্না করতেন, তারাই সবজি কাটতেন, তারাই বাজার করে আনলেন। তারপরে যখন মানে তারাই বাজার করে আনতেন আর কি। তারপরে যখন পরিস্থিতি আধুনিক হলো, সে আধুনিক হওয়ার পর কি হলো, মানুষ ক্যাটারার ডাকলো, ক্যাটারারকেই দায়িত্ব দেওয়া হলো
ক্যাটারার বাজারটা করলো, ক্যাটারার আলুটা কেটে দিল, ক্যাটারারই রান্না করলো, ক্যাটারারই সার্ভ করলো। এখন আমি জানি না, কিছু মনে করবেন না, ধরুন জয়প্রকাশ বাবুর ছেলের বিয়েতে জয়প্রকাশ বাবু আমাকে নিমন্ত্রণ করলেন, আমি জয়প্রকাশ বাবুর কথার কথা, আমি এক্সাম্পল, আমি জানি না। এবার জয়প্রকাশ বাবুর ছেলের বিয়েতে ধরুন আমি খেয়ে বাড়ি ফিরলাম, আমি কি বাড়ি এসে এটা বলবো যে আমাকে না মা তারা ক্যাটারার খাইয়েছে? না, আমি কিন্তু বলবো আমাকে জয়প্রকাশ বাবুই খাইয়েছেন। তো গল্পটা হচ্ছে এই জায়গায়, প্রশান্ত কিশোর সেই ক্যাটারারের কাজটা করছেন, ওয়েল অর্গানাইজ করে দিচ্ছেন, নীতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস, নীতি নির্ধারণ করছে তৃণমূল কংগ্রেস, আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। এবার আশা করি আমি তফাৎটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার এখানে ফুটবলের উদাহরণ আমাদের একজন দিয়েছেন, ক্রিকেটের উদাহরণ একজন দিয়েছেন, আমার খুব সহজ জায়গা, সেটা হচ্ছে বিশ্বকাপ মনে করে দেখুন, শ্রীলঙ্কা ভারতের ম্যাচ, যেটা ভারত শেষমেশ জেতে। শুরুতেই কি হলো, সেহবাগ 0 রানে আউট, 2 বল খেলে। তারপরে সচিন মাত্র 18 রান করলেন, অনেক এক্সপেকটেশন ছিল। ফাইনাল দেখছিলাম, ভাবছিলাম এই যে ভারতের বোধহয় যেতে হবে না, কারণ শ্রীলঙ্কা ততক্ষণে 274 টার্গেট দিয়ে দিয়েছে। কোহলি মাত্র 35 রানে চলে গেল। তারপরে নামলেন মহেন্দ্র সিং ধোনি, 91 রান করলেন, ভারতের হাতে ট্রফিটা উঠেছিল। এই ব্যাপারটা আমি আপনাদের একটু মনে করিয়ে দিতে চাইবো। শ্রমিকদা একটা কথা বললেন, আমাদের খুব ভালো বক্তা তিনি, তার থেকে শিখিও বক্তব্য। শ্রমিকবাবু বললেন যে মানুষ স্থায়িত্বের পক্ষে ভোট দিয়েছিল 2019-এ, একদম সঠিক কথা। এবারও বাংলায় মানুষ স্থায়িত্বের পক্ষে ভোট দেবে। কেন জানেন? আমি যদি এখন এই মাইকে বলি যে বিজেপির মুখ্যমন্ত্রী কি হবে, আমাকে সরিয়ে দিয়ে দিলীপবাবু এসে বলবেন কেন আমি হব। যেই দিলীপবাবু বলবেন মুকুলবাবু দিলীপবাবুকে সরিয়ে দিয়ে বলবেন কেন আমি হব। যেই মুকুলবাবু বলবেন তথাগতবাবু ছুটে এসে বলবেন একদিন পার্টিটাকে চেনালাম আমি হব না, আমি হব মুখ্যমন্ত্রী। যেই তথাগতবাবু বলবেন বর্তমান যিনি পদ্মপাল রয়েছেন, দিদিকে জ্বালানোর কাজ পেয়েছেন 1.5 বছর ধরে, তিনি এসে বলবেন আমি কারেন্টলি এখন জ্বালাচ্ছি প্রেজেন্ট, তাহলে আমি কেন হতে পারবো না? এই কথা চলতে চলতে আসানসোল থেকে কাহনা পেয়ার হ্যাঁ গান গাইতে গাইতে বাবুলবাবু এসে বলবেন না আমি হব। এরপরে লকেট দেবী বলবেন না আমি হব, ফিমেলের বিরুদ্ধে ফিমেল। এরপরে রূপা দেবী রাজ্যসভায় ইস্তফা দিয়ে এসে বলবেন কেন মনে নেই, স্কুলের সামনে বাজারে গিয়ে বসে পড়ছিলাম, দিদি হওয়ার চেষ্টা করছিলাম সেই 2015 সালের পরপর, না আমি হব মুখ্যমন্ত্রী। তো মানুষ এত ঝামেলায় যাবে না। মানুষ দেখছে একদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, দেশের 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, ফেক নিউজ, তারপরে আরো বিভিন্ন রকমের আর্থিক গোলযোগ, পিএম কেয়ার ফান্ডের টাকা, সমস্ত কিছু একদিকে। আর একটা দিকে কে? একটা 65 বছরের সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরা 5 ফুট 2 ইঞ্চির নারী। বাংলার মানুষ কিন্তু তার পক্ষেই থাকবে, কারণ এটা ভবিষ্যৎ বলবে বাংলার মানুষ কোন দিকে থাকে। আর এবার হচ্ছে দেখুন একটা উদাহরণ দিই, প্যারাসুট লিফট নিয়ে অনেক কথা হলো, আমি খুব জুনিয়র রাজনীতিতে, আমার এখানে বলার কোনো জায়গা নেই। এখানে দেবজিৎ একটা চ্যালেঞ্জ করে গেছেন, দেবজিৎ এখন নেই, আমি আরেকটা পাল্টা চ্যালেঞ্জ করছি এখানে দাঁড়িয়ে। যদি বিজেপি, এই চ্যালেঞ্জটা বিজেপির নেতারাও নেবেন, যদি বিজেপি 3 অঙ্ক ক্রস করে, আমার তো সবে রাজনীতির ময়দানে এসছি, আমি চলে গেলে কিছু যায় আসে না, ধরুন আমরা কেউ রাজনীতির ময়দানে থাকবো না, বিজেপি কি গ্যারান্টি দিতে পারবে? বিজেপি যদি 3 অঙ্ক ক্রস করে, এখানে যারা বসে আছেন তারা কেউ রাজনীতি করবেন না, আমি গ্যারান্টি এখান থেকে মঞ্চে দাঁড়িয়ে দিয়ে গেলাম এই গ্যারান্টি। আচ্ছা, ওপেন ফোরামে এই চ্যালেঞ্জটা থাকবে, ঠিক যেমন চ্যালেঞ্জ মনে আছে সুমনবাবু আপনারই শোতে এসে কালিয়াগঞ্জ, করিমপুর, খড়গপুরের উপনির্বাচন আমি ছিলাম এবং সায়ন্তন বাবু ছিলেন। সেই সায়ন্তন বাবু বলে গিয়েছিলেন মিলিয়ে রাখুন, পরের দিন রেজাল্ট বেরোবে, বিজেপি 3 হবে, তৃণমূল 0 হবে। তার পরের দিন আমি আবার আপনার মঞ্চে আসি, কিন্তু বিজেপি সেদিন সায়ন্তন বাবুকে আর পাঠাননি, কারণ চ্যালেঞ্জটা উনি করে গেছিলেন। পরের দিন কি দেখা যায়, 3-0 হয়েছিল, কিন্তু তৃণমূলের পক্ষে হয়েছিল। অর্থাৎ চ্যালেঞ্জ করলে হয় না, চ্যালেঞ্জটা রাখতে জানতে হয়, চ্যালেঞ্জটা মেলাতে জানতে হয়। তো এই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে না এই মুহূর্তে দাঁড়িয়ে এই বক্তব্যগুলোর মাধ্যমে আলটিমেটলি কিছু প্রমাণ করা যায়নি। একটাই খালি উদাহরণ দিই, দেখুন লিফটে উড়ে আসা, প্যারাশুটে উড়ে আসা, আমাদের জয়প্রকাশ বাবু আছেন, করিমপুর নির্বাচনে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, আমরা সবাই দেখেছিলাম, তিনি কচুবনে পড়ে গেছিলেন, কিন্তু সিকিউরিটি কে পেল? শুভেন্দু অধিকারী। এটাকে বলে প্যারাশুটে উড়ে আসা। শুভেন্দু বাবু কি বিজেপি দলের কর্মীদের কাছে প্যারাশুটে উড়ে আসা নেতা নন? তিনি যে মঞ্চে বসলেন দিলীপবাবুর পাশে গিয়ে, নিচে যে কর্মীটা দাঁড়িয়েছিল তিনি কি দিলীপবাবুর পাশে বসেছেন? আর বসেও ছিলেন খুব ভালো, দিলীপবাবু পায়ের ওপর পা তুলেছিলেন শুভেন্দু বাবু দিয়ে, আমার খুব খারাপ লাগছিল লোকটা, মানে ওনাকে এতদিন নেতা মানতাম, সত্যি এত খারাপ লাগছে যে সেই মানুষটা যিনি কিনা মন্ত্রী, এতগুলো পদের অধিকারী, সেখান থেকে যাওয়ার পর আজকে দিলীপবাবু পা ঘুরিয়ে রয়েছে এবং তার সমর্থক, তার অনুগামীদের দিলীপ ঘোষ জিন্দাবাদ বলতে হচ্ছে, যাকে কিনা, যার সিটটা কিনা তিনি অধিকার করেছিলেন খড়গপুর উপনির্বাচনে। এটা সত্যিই যন্ত্রণা লাগার জায়গা। তাই ঘাসফুল ঝরবে কি ঝরবে না সেটা নির্ভর করে কিসের ওপর জানেন? ঘাসফুল ঝরবে কি ঝরবে না সেটা মানে আমফান, আয়লা, কোনো ঝড়েই কিন্তু ঘাসফুল ঝরে না, বড় বড় গাছ ঝরে পড়ে যায়। কেন বলুন তো? ঘাসটা মাটির কাছাকাছি থাকে, আর যেটা মাটির যত কাছে থাকে সেটা ঝরার সম্ভাবনাটা ততটা কমে যায়। এই জায়গা থেকে আমি আপনাদের বলতে পারি নিশ্চিন্ত থাকুন, ঘাসফুল ঝরবে না এবং ঘাসফুল বটবৃক্ষে পরিণত হয়েছে, বটবৃক্ষে পরিণত হবে। সেটা শেষ বক্তব্যটা আমি আমার কবিতা দিয়ে বলছি, কবিতাটা দিয়ে আশা করি বুঝতে পারবেন, একটু বুঝবেন। আমার পিঠে গজিয়েছিল মস্ত একটি ফোড়া, যন্ত্রণাতেই হাঁটা চলা কষ্টে ভুবন ভোরা, হঠাৎ দেখি ফোড়া ফেটে রক্তে ভরে মাটি, সেই রক্ত নেবে বলে শত্রু বাড়ায় বাটি, শান্তি আমার দেহ জুড়ে সুখেই হাঁটা চলা,
বিষ রক্ত বেরিয়ে গেছে বুক চিতিয়ে বলা, শত্রু ভাবে রক্ত পেলাম এটাই আমার জয়, বাটি ভরে সেইটা নিয়েই ঘোরেন রাজ্যময়। তোমরাই তো বলেছিলে মুকুল শোভন চোর, শঙ্কু তোলাবাজ শুভেন্দু ঘুষখোর, অমিত শাহ মঞ্চে চারিপাশে ওরা সব, কদিনেই ঘুচে গেল নিদারুণ বিপ্লব। এসেছো দুয়ারে ভিক্ষার বাটি নিয়ে, তৃণমূল ছাপওয়ালা নেতা নাকি দরকার, তুমি আসো মোর দ্বারে নেতা কেন গণহারে, দিদিমণি নিয়ে যান দাঁড়ে দাঁড়ে সরকার। দলবদলের খেলা, টিআরপি ভালো আছে, দিল্লিতে কৃষকের লাশগুলো সস্তা, পেঁয়াজ তেলের দামে বিভীষিকা জনতার, অমিত শাহ আসে কেনে নেতা ভরা বস্তা। আয়লাবা আমফানে ঘাসফুল ঝরে না, সবুজ খেলার মাঠে হাওয়াতে দোলায় মাথা, 16তেও দেখেছিলে 21এও দেখে নিও, জনগণ গেয়ে যাবে মমতার জয়গাথা। তোমাদের উইকেট মুকুল শোভন যদি, দিদির বোলার হলো সাইকেল চাল, তোমাদের উইকেট মুকুল শোভন যদি, দিদির বোলার হলো সাইকেল চাল, উইকেট কিপারেতে স্বাস্থ্য সাথীর কার্ড, বিরোধীর ব্যাটিংয়ের করুণার হাল। আমাদের দলেও গো মমতাই ক্যাপ্টেন, আমাদের দলেও গো মমতাই ক্যাপ্টেন, গেরুয়া টিমের দশা ক্যাপ্টেনলেস, ক্যাপ্টেন ধার নিয়ে ম্যাচ জেতা যায় নাকি, অধিক সন্ন্যাসীতে গাজনই তো শেষ। বিশ্বকাপের ফাইনালটা স্মরণ করো বন্ধু, উইকেট পায় শত্রুপক্ষ আর ভাবে তার জয়। বিশ্বকাপের ফাইনালটা স্মরণ করো বন্ধু, উইকেট পায় শত্রুপক্ষ আর ভাবে তার জয়। শেষ ব্যাটিংয়ে টিম ক্যাপ্টেন ঠান্ডা রেখে মাথা, দেশকে আমার জিতিয়েছিল একলা ধোনির ছয়। তোমার দলে অমিত মোদি নেতায় নেতায় ভারী, আমার দলে একলা দুর্গা 65 নারী। আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল শঙ্খের, আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল শঙ্খের। আমার দুর্গা আবার জিতবে, অসুর হারবে ফের, আমার দুর্গা আবার জিতবে, অসুর হারবে ফের। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেবাংশু।